সিনেটে ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার বলেছেন এটা ট্রাম্পের যুদ্ধ, এই যুদ্ধ বেছে নেওয়া হয়েছে। তার কোনো কৌশল নেই, কিভাবে যুদ্ধ শেষ হবে তারও কোনো পরিকল্পনা নেই। স্টিমসন সেন্টারের সিনিয়র ফেলো কেলি গ্রিকো আল জাজিরাকে বলেন তিনি মূলত জনসমক্ষে স্বীকার করে নিচ্ছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলিদের ফাঁদে পড়েছে। গ্রিকো বলেছেন ধারণাটি এমন যে ইসরায়েলিরা এটা করতই, তাই আমাদেরও করতে হয়েছে। যদি তাই হয় তবে মার্কিন ও ইসরায়েলি স্বার্থ কোথায় এক আর কোথায় আলাদা তা নিয়ে যুক্তরাষ্ট্রে অত্যন্ত গুরুত্ব দিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। আর হিউম্যান রাইটস ওয়াচের সাবেক নির্বাহী পরিচালক কেনেথ রথ প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রকে অপ্রয়োজনীয় একটি যুদ্ধে টেনে নেওয়ার জন্য ইসরায়েলকে অস্ত্র ও অর্থ দেয়া যুক্তরাষ্ট্রের স্বার্থে হয় কিভাবে। সবারই বক্তব্য একই রকম দেখলাম আমি। আপনি যেহেতু দীর্ঘদিন ধরে জানেন বিষয়গুলো একেবারে বাস্তব অভিজ্ঞতা, আপনার কাছে আসলে জানতে চাই যে আসলে ইসরায়েলকে আসলে কি যুক্তরাষ্ট্রকে টেনে নিয়ে এসেছে এই যুদ্ধের মধ্যে? এক অর্থে আমি বলবো যে ধন্যবাদ আপনাকে। এক অর্থে টেনে নিয়েছে, খানিকটা ব্ল্যাকমেলও করেছে। টেনে নিয়েছে যদি বলি তাহলে এটা খুব ইতিবাচক বলা হবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তো আর বোকা রাষ্ট্র না, আর প্রেসিডেন্ট ট্রাম্প তিনিও বোকা মানুষ নন। তো তারা অনেক দিন ধরেই, এবং এখন থেকে না, সেই প্রেসিডেন্ট ওবামা যখন ছিলেন তখন থেকে কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বলে মনে করতেন মধ্যপ্রাচ্যে। কারণ এছাড়া অন্য যে দেশগুলো আছে সেগুলো কোনোটাই ইসরায়েলের পাশাপাশি বা ইসরায়েলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা তাদের নাই। আর ইরান তার মিসাইল প্রোগ্রাম এবং তার আগে যদি ধরেন যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে প্রক্সি, তার পক্ষের যেমন হেজবুল্লাহ বলেন, হুতি বলেন, আগে সিরিয়াতে ছিল কিছু, এরকম বিভিন্ন যারা শিয়া গোষ্ঠীর বিভিন্ন সংগঠন যারা আছে, সশস্ত্র সংগঠন মধ্যপ্রাচ্যে, তারা বেশিরভাগই ইরানের সমর্থন পেত। এটা একটা কারণ ছিল ইসরায়েলিদের, কারণ এরা ইসরায়েলের উপর সরাসরি চাপ দিত। সেকেন্ড যেটা ছিল যে ইসরায়েলের মিসাইল প্রোগ্রাম কিন্তু অনেক দিন ধরে, এবং আরেকটা ইসরায়েল বলছি, আমি ইরানের কথা বলছি। তৃতীয় যেটা হচ্ছে যে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান অনেক দিন ধরেই পশ্চিমাদের একটা অস্বস্তি ছিল। ইরান বলছে আমি শান্তিপূর্ণভাবে এটা করতে চাই, এটা আমার অধিকার আছে, এনপিটির আওতায় আমি সেটা করতে পারি। কিন্তু অনেকেরই ধারণা, বা যারা বিশেষ করে পশ্চিমা বিশেষজ্ঞ আছেন তারা, এবং ইসরায়েল, কারণ ইসরায়েলের ভয় হচ্ছে যে ইরানের হাতে যদি পারমাণবিক অস্ত্র আসে তাহলে তার জন্য এটা অস্তিত্বের সংকট। এখানে বলে রাখা ভালো, ইসরায়েলের কাছেও কিন্তু পারমাণবিক অস্ত্র আছে বলে এটা মোটামুটি জানা, কিন্তু সেটা প্রকাশ করে না, তারা কখনো সেটা স্বীকারও করে না, অস্বীকারও করে না। তখন এই বাস্তবতায় নেতানিয়াহু কিন্তু অনেক দিন ধরেই এই ইরানের বিরুদ্ধে বিশেষ করে তার পারমাণবিক কর্মসূচি এবং মিসাইল কর্মসূচি ধ্বংস করবার জন্য তিনি চেষ্টা করছেন, নেন্দরবার করছিলেন। আপনি নিজেও তো তাকে দেখেছেন? আমি দেখেছি, আমি ওয়াশিংটনে কাজ করেছি, এবং আমি আমার সেটা দেখবা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রায় উনি আসেন, নেতানিয়াহু আসেন, এবং এসে তিনি ওই বোর্ড নিয়ে মানুষজনকে, যারা সদস্যরা আছে, দেখাবার চেষ্টা করেন যে ইরান নিউক্লিয়ার বা পারমাণবিক অস্ত্র তৈরির কত কাছাকাছি আছে। তো এটাকে ড্রামাটাইজ করেন, কিন্তু তিনি এটা নিয়ে মোবিলাইজ করার চেষ্টা করেছিলেন। এবারই প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসবার পরে তিনি এই ট্রাম্পের সাথে জায়নিস্ট গ্রুপের, মার্কিন যুক্তরাষ্ট্রে যারা জায়নিস্ট গ্রুপ আছে এবং অর্থনৈতিক শক্তি যারা প্রধানত ইহুদি, তারা কিন্তু ট্রাম্প প্রশাসনের সাথে খুব ঘনিষ্ঠ, এবং তাদের মাধ্যমে এবং নেতানিয়াহু তার ব্যক্তিগত, আমি বলবো, ক্যারিশমা দিয়ে তিনি ট্রাম্পকে এটা বোঝাতে সক্ষম হয়েছেন যে এটা আমার পক্ষে একা যুদ্ধ করে ইরানকে কাবু করা সম্ভব না, যদি তোমরা আসো তাহলে এটা আমি পারবো, এবং ইরান আমাদের কমন এনিমি। ইরান এখন গত জুন মাসেও কিন্তু যখন ইরান আক্রমণ করে তখনও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তার এয়ার পাওয়ার ব্যবহার করে সেটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার প্রসেসিং প্ল্যান্ট যেগুলো আছে এগুলো ধ্বংস করেছে। তো নেতানিয়াহু তখন থেকেই মোটামুটিভাবে প্রেসিডেন্ট, মানে 10 বছরও আগে থেকে, আপনি আরও আগে থেকে, 10 বছর কেন বলছি, এই প্রশ্ন নিয়ে ধরেন গত 20 বছর ধরে ইসরায়েলিরা ইরানকে কাবু করবার জন্য চেষ্টা করেছে বিভিন্নভাবে, কিন্তু অতি সাম্প্রতিককালে তারা বেশি উদ্যোগ নিয়েছে এবং এই সুযোগটা তারা লাভ করেছে।
হামাস যখন 2023 সালের ইসরায়েল আক্রমণ করলো তারপর থেকে কিন্তু ঘটনা প্রবাহ এমনভাবে গেছে যেখানে ইরানের যারা ইরানের পক্ষে শক্তি ছিল তারা ক্রমাগত দুর্বল হয়েছে, ইসরায়েল এদেরকে প্রায় বড়োভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং জুন মাসে সরাসরি তারা আক্রমণ করেছে। এবং আক্রমণের পরে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে এটা শেষ হয়নি, কারণ 460 কেজির এনরিচড ইউরেনিয়াম যেটাকে বলে, যেটা দিয়ে পারমাণবিক অস্ত্র বানায়, এটা কিন্তু কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। ইরানের হাতে এটা ছিল। এখন তখন তারা সিদ্ধান্ত নেয় যে এইটা খুঁজে যদি না পাওয়া যায় তাহলে ইরানের রেজিম চেঞ্জে যেতে হবে, অর্থাৎ সরকার পরিবর্তন করে ফেলতে হবে যাতে ভবিষ্যতে তারা এই অস্ত্র কর্মসূচিতে আর না থাকে। সেই কারণেই তারা ইরানের কাছে কি আসলে পরমাণু অস্ত্র আছে? পরমাণু অস্ত্র নাই, কিন্তু এই 460 কেজির ইউরেনিয়াম এনরিচ যেটা 60%, 90% গেলে সেটাতে অস্ত্র বানানো যায়। এবং গত 2-3 দিন আগে উইটকফ, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নেগোশিয়েট করছিলেন, তিনি বলছেন যে তার কাছে ইরানিরা স্বীকার করেছে, এটা গতকালই ব্রিটিশ পত্রিকা থেকে পড়লাম, যে ওখানে তারা বলছে যে ইরান স্বীকার করেছে তাদের কাছে 11টা অস্ত্র বানাবার মতো ইউরেনিয়াম আছে এবং ইরান বলছে এটা আমি ছাড়বো না। এবং সেই কারণেই প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরায়েল মিলে সিদ্ধান্ত নিয়েছে এবার আক্রমণ করো, এবং সেই কারণেই 28 ফেব্রুয়ারি এই আক্রমণটা তারা করলো। তো এখন আক্রমণ তারা যে কারণে করলো, তাদের ধারণা ছিল যে তারা প্রথম দিন তাদের নেতৃবৃন্দকে যদি মেরে ফেলে তাহলে পরের দিন রাস্তায় লোক নেমে আসবে, আর এরপর দিন আরেকটা নতুন সরকার গঠন হবে, যেরকমভাবে আমরা ভেনেজুয়েলাতে দেখলাম, আরও অন্যান্য জায়গায় যেগুলি তারা করেছে। তো সেই প্রক্রিয়াটা সফল হয়নি, সেটা বোঝা গেল। আজকে কিন্তু পঞ্চম দিন, তো পঞ্চম দিনেও কিন্তু যুদ্ধ চলমান, এবং সেখানে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে যুদ্ধটাকে ইরান কেন্দ্রিক রাখতে চেয়েছিল, ইরান কিন্তু সেটাকে ছড়িয়ে দিয়েছে। এখন কিন্তু মধ্যপ্রাচ্যে পুরো জায়গা জুড়ে কিন্তু যুদ্ধের বলতে পারেন যে আঘাত লাগছে, এবং যে কারণে এখন এই বিস্তৃতিটাকে সামাল দেওয়া কিন্তু একটা বড় আশঙ্কা, বড় একটা সমস্যার কারণ হয়ে গেছে। এবং সেই কারণে মধ্যপ্রাচ্যে প্রেসিডেন্ট ট্রাম্প কালকে স্বীকার করেছেন যে এখন মধ্যপ্রাচ্যে যারা মার্কিনিরা আছে তাদেরকে উদ্ধার করার কোনো পরিকল্পনাও তারা করেনি, কারণ তারা তো এটা মনে করেনি যে এই জায়গায় যাবে। ইরান সেটাকে সেই জায়গায় নিয়ে গেছে। এবং এই অনিশ্চয়তা থেকে এখন বেরোতে হলে এই নতুন কিছু সৃজনশীল পথ ছাড়া অথবা যুদ্ধ বন্ধ করা ছাড়া আমার কাছে মনে হচ্ছে আর কোনো রাস্তাই সেরকমই একটি আভাস আমরা দেখছি। আপনার কাছে আমি আবারও আসবো, আরও বেশ কিছু বিষয় আমার জানবার আছে। আমি এ পর্যায়ে ডক্টর সাজিদুল হক রুবেলের কাছে আসতে চাই। আপনার কাছে কি মনে হচ্ছে আসলে যে যুক্তরাষ্ট্রকে আসলে ইসরায়েলের ফাঁদে পড়ে এই কাজগুলো করছে? আসলে কে যে কার ফাঁদে পড়েছে সেটা দেখবার বিষয়। আপনি জাকির ভাই এবং আমাদের হুমায়ুন কবির সহ সবাইকে, সকল দর্শককে শুভেচ্ছা। যুক্তরাষ্ট্র কি ইসরায়েলের ফাঁদে, এই প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে। তো স্যারের আলোচনা আমার বেশ ভালো লাগছিল আর কি, কিন্তু তারপরেও তো আমাকে কিছু বলতে হবে আর কি। আমি আসলে এখানে একটু অন্যভাবে দেখি আর কি বিষয়টা, যে যুক্তরাষ্ট্র এবং তার এই মুহূর্তে তার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই লোকটি একটি ভয়ঙ্কর বিপজ্জনক মানুষ। আমরা সাধারণত রিপাবলিকান পার্টি বা ডেমোক্রেট পার্টি যারা প্রেসিডেন্টকে দেখে আসছে, তার মধ্যে তার খুব ব্যতিক্রমী একটা চরিত্রের মানুষ। এবং এই লোকটি হচ্ছে মানুষ কাছে কীভাবে করে সস্তায় তাক লাগানো যাবে সেই কাজ কারবারে ব্যস্ত। বিশেষ করে তার দেশেরও রাজনীতিতে হচ্ছে সামনে বোধহয় একটি নির্বাচন রয়েছে, মধ্যবর্তী নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকেও প্রভাবিত করবার তার একটা ব্যাপার আছে। তো ওই মোটিভটাও কিন্তু তার জন্য খুব গুরুত্বপূর্ণ, তার দেশের রাজনীতি তার অবস্থান কোথায় সে নিয়ে যেতে চায়। এমনকি তার নাকি একটা খায়েশ আছে, আপনারা জানেন যে 2 মেয়াদের বেশি প্রেসিডেন্ট হতে পারে না মার্কিন যুক্তরাষ্ট্রে কেউ, কিন্তু তার একটা খায়েশ, তার একটা স্বপ্ন আছে, তিনি এটা ভাঙবেন, তিনি তার কনস্টিটিউশন চেঞ্জ করবেন এবং তিনি 3য় মেয়াদে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন। এবং সেই প্রেসিডেন্ট হতে গেলে ট্রাম্পকে যারা ভোট দেয় সাধারণত,
দক্ষিণপন্থী মানুষজন ভোট দেয়, রক্ষণশীল মানুষরা ভোট দেয়, একটু যুদ্ধ ভালোবাসে ভোট দেয়, একটু আমেরিকা সারা পৃথিবীতে হচ্ছে মোড়লগিরি করবে, সারা পৃথিবীতে সে লাঠি ঘোরাবে, এরকম এক শ্রেণীর মানুষ, অতি দক্ষিণপন্থী মানুষরা হচ্ছে ট্রাম্পের রিজার্ভ ভোট আর কি। তো সেই মানুষগুলোই আসলে একে তুষ্ট করা হচ্ছে ট্রাম্পের লক্ষ্য। সেটা তুষ্ট করতে গিয়ে সে তো নানান ধরনের ঘটনা ঘটাচ্ছে। এবং এই ইসরায়েলের অবশ্যই হচ্ছে যেটা বলেছেন জিও পলিটিক্যালি ওই জায়গার সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে ইরান, আর বাকি সবাই তো আমেরিকার কোলে উঠে এসেছে আর কি। সৌদি আরবকে বলেন, জর্ডানকে বলেন, আপনি ওমানকে বলেন, সংযুক্ত আরব আমিরাত, সবাই মোটামুটি নানাভাবে জায়গা তৈরি করে দিয়েছে আমেরিকাকে, সবাই হচ্ছে ঘাঁটি তৈরি করে দিয়েছে আমেরিকাকে। তো কেউ তো চ্যালেঞ্জ না, একমাত্র বলা যায় হচ্ছে ওই অঞ্চলে মার্কিন সাম্রাজ্যবাদ, আমেরিকা বিরোধী এবং ইসরায়েল বিরোধী যদি কোনো মাটি থাকে বা কোনো জায়গা থাকে, সেই জায়গার নাম হচ্ছে ইরান। এবং ইরানের ঘটনাটা একটা মনে বুঝতে হবে আর একটা ব্যাপার, যে এই বাকি সমস্ত দেশগুলা সেখানে কিন্তু জনগণ খুব বেশি রাজনীতির সাথে যুক্ত হতে পারে না, সেখানে সবাই কিন্তু বাদশাহ, আর সেখানে হচ্ছে আমিরদের শাসন চলে, সেখানে রাজতন্ত্র চলে। কিন্তু ইরানে যে কোনোভাবে হোক সেই গণতন্ত্রের মধ্যে সমস্যা আছে ইরানের গণতন্ত্রের মধ্যে, কিন্তু সেখানে জনগণের পার্টিসিপেটরি একটা জায়গা রয়েছে সেই সরকারের ক্ষেত্রে, সাধারণ জনগণ থেকে এখানে নেতৃত্ব কিন্তু আসে আর কি। এবং খুবই পলিটিক্যালি বলা যায় হচ্ছে খুব এনরিচড হচ্ছে ওই অঞ্চলের মধ্যে ইরান। আর ইরানের এই যদিও সেই 70 দশকে সেই বিপ্লবটিকে আমরা এখন ইসলামী বিপ্লব বলেই চিনি, কিন্তু এটা শুধু ইসলামী বিপ্লব ছিল না, সেটা হাতছাড়া হয়ে গেছে। সেটা বিপ্লব ছিল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে এবং রাজতন্ত্রের বিরুদ্ধে বিপ্লব ছিল। রাজতন্ত্রের বিরুদ্ধে বিপ্লব, এটা কিন্তু সবার জন্য একটা অ্যালার্ম। অন্যান্য প্রশ্নটা আবারও চলে আসছে যে খামেনির ছেলে দায়িত্ব নিয়ে সেটি আসছে, কিন্তু ওটা পারিবারিক ব্যাপার আসছে, কিন্তু রাজতন্ত্র ভিন্ন বিষয়। রেজা শাহ পাহলাবিদের যখন চলে যেতে হয়েছিল সেটা একটা ভিন্ন বিষয়। এবং ওখানে এই যে বিরাট মুভমেন্টটা তৈরি হয়েছিল 70 দশকে, তার পিছে হচ্ছে ডক্টর মোসাদ্দেকের নেতৃত্ব ছিল, তার পিছে তুদে পার্টির নেতৃত্ব ছিল। মুসলিম বিশ্বের সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম বামপন্থী পার্টি ছিল তুদে পার্টি। আপনি মনে করবেন যে খামেনিরা ক্ষমতায় আসবার আগে তাদের রাজনৈতিক দল ছিল না, তখন একমাত্র যে রাজনৈতিক দল ছিল সেটা হচ্ছে তুদে পার্টি ছিল। সেই তুদে পার্টির রক্ত এবং ঘামে এই বিপ্লব গড়ে উঠেছে। কিন্তু শেষ পর্যন্ত অনেকটা আমাদের দেশের 24-এর ইয়ার মতো আর কি, সবাই মিলে আমরা অভ্যুত্থান করলাম, দেখলাম যে শুধুমাত্র জামাতের এমন একটা ভাবসাব যে একটি বিশেষ দলের যেন সবকিছু। তেমনি হচ্ছে সেই 79-এ সেরকম একটা ঘটনা ঘটেছে, খামেনিদের হাতে সবকিছু চলে এসেছে, সবকিছু চলে গেছে আর কি। তখন ছিলেন তাদের নেতা রুহুল্লাহ খামেনি, কিন্তু তাদের রাজনৈতিক দল ছিল না, কিন্তু তখন ব্যক্তি খামেনি খুব জনপ্রিয় ছিলেন। তো সেই ক্ষেত্রে তারা দেখতেছে, এবং তাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হয়েছিল? ইসরায়েল না, তখন আমেরিকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার সমস্ত তেল ক্ষেত্রগুলো যাদের ওদের হাতে ছিল, সমস্ত তেল ক্ষেত্রকে বাজেয়াপ্ত করে দিয়েছিল, বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয়করণ, জাতীয়করণ করেছিল এই ইরানিরা। ফলে সেইখান থেকে ইরানের যে ঝোঁকটা, সেই ঝোঁকটা খুব বিপদ আমেরিকার জন্য। আমেরিকার জন্য একটা বিপদ হচ্ছে গিয়ে হলো ইরান। আর ইসরায়েল, আমার মতে ইসরায়েল নিজেই একটা ফাঁদ। এটা ব্রিটিশ এবং আমেরিকানরা এই ফাঁদটা ঢুকাইছে মধ্যপ্রাচ্যে, একটা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে দিয়ে, এবং পরবর্তীতে যে বিশাল তেলের একটা ব্যাপার স্যাপার আছে, তেল গ্যাসের এই বিশাল বাণিজ্যর জায়গাটাকে হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণ করবার জন্য ওই জায়গায় এক ধরনের বিভক্ত করো, শাসন করো, কখনো হচ্ছে ইহুদি মুসলমান, কখনো হচ্ছে শিয়া আর সুন্নি, এইগুলা নিয়ে বিভক্ত পরিকল্পনা, বা মাঝে মাঝে পরিকল্পনা নবায়িত হয়, পরিকল্পনা আপডেট হয় বাস্তবতা, বিশ্ব বাস্তবতার পরিবর্তনের মধ্য দিয়ে। কারণ এক সময় যখন আমি 70 দশকে সেই গণঅভ্যুত্থান বা বিপ্লবের কথা বলছি, তখন তো একটা সোভিয়েত পরাশক্তি ছিল, সেটা তো নাই। ফলে নতুন বিশ্ব বাস্তবতা আসছে, নতুন নিউ ওয়ার্ল্ড অর্ডার আসছে, তাতে তাদের পরিকল্পনা চেঞ্জ হয়ে যায়। একটা না পরিকল্পনা, সেটা আমি বলতে চাই না। ফলে কে যে কাকে ফাঁদ পাতে, এইটা একটা ব্যাপার। আসলে